ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা 6 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের 6 সেমিস্টারের যে ডিএসসি B3 অর্থাৎ জাপানের পেপারটি রয়েছে, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের অ্যান্সার আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও, এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সারও আমি পোস্ট করে দিয়েছি। এছাড়া তোমাদের যে CC14 CC13 পেপার আছে, সেই পেপারেরও অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সার পোস্ট করে দিয়েছি। তাই তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে একবার খাতায় নোট ডাউন করে নাও। এবং তোমরা যদি এই সকল পেপার নোটস পারচেস করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। সেই নাম্বারে আমার সাথে যদি কন্ট্যাক্ট করো তাহলে আমি তোমাদের সম্পূর্ণ নোটস একেবারে PDF আকারে তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আমি এই ভিডিওতে যে কোশ্চেন অ্যান্সারটা শেয়ার করব সেটা হচ্ছে, তুমি কি মনে করো মেইজি জাপানে ধনতন্ত্রের বিকাশ শুধুমাত্র রাষ্ট্রীয় উদ্যোগে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 20 মার্কসের প্রশ্ন। আমি কিন্তু সাজেশানে এই প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে এই অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধে এই অ্যান্সারটি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। এবার অ্যান্সারটি আমি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে জাপান ছিল এক প্রাচীন সামন্ততান্ত্রিক রাষ্ট্র। এই সময় টোকুগাওয়া শোগুনদের হাতে কেন্দ্রীভূত ছিল শাসন ব্যবস্থা। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ ছিল সীমিত। প্রযুক্তি ও আধুনিক অর্থনীতির ক্ষেত্রেও জাপান ছিল অনেকটা পিছিয়ে। কিন্তু 1868 সালে মেইজি পুনরুদ্ধারের মাধ্যমে জাপানে এক বিপুল পরিবর্তনের সূচনা ঘটে। তরুণ মেইজি সম্রাট ও তার উপদেষ্টা বুঝতে পারেন, পশ্চিম দুনিয়ার মতো আধুনিক রাষ্ট্র গড়তে হলে কেবল সামরিক সংস্কার নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও আমূল পরিবর্তন আনতে হবে। এই প্রেক্ষাপটে ধনতান্ত্রিক অর্থনীতির পথ ধীরে ধীরে সুগম হয়। তবে প্রশ্ন থেকেই যায়, এই ধনতন্ত্রের বিকাশ কি শুধুমাত্র রাষ্ট্রীয় উদ্যোগেই সম্ভব হয়েছিল, নাকি বেসরকারি উদ্যোগ ও ব্যক্তিগত অংশগ্রহণও তাদের সমান গুরুত্বপূর্ণ ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের মেইজি যুগের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উদ্যোগগুলির দিকে একবার ফিরে তাকাতে হবে। প্রথম প্যারাটি বলে দিলাম। এবার দেখো পরবর্তী প্যারাটি কী রয়েছে। মেইজি সরকার নিজেই ছিল ধনতন্ত্র গঠনের প্রধান চালিকা শক্তি। সরকার বুঝতে পেরেছিল যে একেবারে নতুন ধাঁচের অর্থনীতি গড়ে তুলতে হলে রাষ্ট্রকেই প্রথমে নেতৃত্ব দিতে হবে। এই জন্য তারা ইউরোপ ও আমেরিকা থেকে প্রযুক্তি, পুঁজিপতি শ্রেণীর মডেল এবং প্রশাসনিক কৌশল আমদানি করে। বিভিন্ন শিল্প কারখানা যেমন টেক্সটাইল, শিপিং ও লোহা ইস্পাত কারখানা সরকার নিজে স্থাপন করে। এগুলোর নিয়ন্ত্রণও ছিল সম্পূর্ণ রাষ্ট্রের হাতে। এছাড়া ব্যাংক ব্যবস্থা গড়ে তোলা, রেলপথ নির্মাণ এবং আধুনিক ডাক ব্যবস্থার মতো পরিকাঠামোগত উন্নয়নেও সরকারের বিশাল ভূমিকা ছিল। এসব প্রচেষ্টা মূলত ধনতন্ত্রের ভিত্তিভূমি প্রস্তুত করেছিল। দুটি প্যারা বলে দিলাম। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই ব্যাপারে নোটস পারচেস করতে চাও তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে অলরেডি আমার নাম্বার দিয়ে রেখেছি, তাই তোমরা আমার সাথে যদি কন্ট্যাক্ট করো আমি তোমাদের একেবারে PDF আকারে টাইপ করা নোটস তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। এবার দেখো পরবর্তী প্যারাটা কী রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্র বুঝতে পারে যে তারা একা দীর্ঘমেয়াদে সব কিছু চালিয়ে যেতে পারবে না। ফলে এই সরকারি শিল্পগুলোর একটি বড় অংশ বেসরকারি ব্যক্তিদের কাছে বিক্রি করে দেওয়া হয়, যাদের বলা হতো জাইবাৎসু। এই শ্রেণীর মধ্যে মিৎসুবিশি, সুমিতোমো, ইয়াসুদা ইত্যাদি পরিবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এরা মূলত আগের যুগের সামন্তপ্রভু বা বণিক শ্রেণীর প্রতিনিধি হলেও আধুনিক শিল্প ব্যবস্থায় নিজেদের মানিয়ে নেয়। রাষ্ট্রের থেকে নেওয়া কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তারা নিজেদের দক্ষতা, পুঁজির মাধ্যমে সফলভাবে পরিচালনা করে। ফলে ধনতন্ত্রের বিকাশে এই বেসরকারি উদ্যোগ অস্বীকারযোগ্য নয়। এছাড়া মেইজি সরকারের শিক্ষা ও প্রযুক্তি উদ্যোগেও ধনতন্ত্রের বিকাশে প্রভাব ফেলেছে। সরকার আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের জন্য বিদেশে শিক্ষার্থী পাঠায় এবং জাপানে বিদেশি পরামর্শদাতা নিয়ে আসে। এর ফলে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠে, যারা ধীরে ধীরে ব্যবসা ও পুঁজির ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠা করে। এই শ্রেণী ধনতান্ত্রিক অর্থনীতিতে নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ করে। তারা প্রমাণ করে ধনতন্ত্র গঠনে কেবল বড় পুঁজির দরকার পড়ে না, ছোট উদ্যোগও বড় প্রভাব ফেলতে পারে। তবে কিছু ঐতিহাসিক মনে করেন রাষ্ট্রের ভূমিকাই ছিল প্রধান। ইতিহাসবিদ জন হ্যালিডে মনে করেন মেইজি সরকার ছিল জাপানের একমাত্র উদ্যোক্তা যে কেবল
শিল্পের ভিত্তিতে তৈরি করেনি, বরং ভবিষ্যতে পুঁজিপতিদেরও পথ তৈরি করে দিয়েছে। অন্যদিকে জাপানি ঐতিহাসিক তাকেশি তাকেদা বলেন, ধনতন্ত্রের আসল সাফল্য তখনই আসে যখন রাষ্ট্রের তৈরি ভিত্তির ওপর বেসরকারি পুঁজির বিকাশ ঘটে। এই দুটি মতামতই দেখা যায় মেজি জাপানের ধনতন্ত্রের উত্থানে রাষ্ট্র ব্যক্তি দুজনেই পরস্পরের পরিপূরক ভূমিকা পালন করেছে। ধনতন্ত্রের বিকাশে কৃষিপ্রধান সমাজও থেকেও অবদান এসেছে। মেজি সরকার কৃষি সংস্কার চালিয়ে কৃষকদের ভূমির ওপর অধিকারের স্বীকৃতি দেয় এবং করের মাধ্যমে রাষ্ট্র আয় বৃদ্ধি করে। ফলে কৃষকদের মধ্যে একটা ক্ষুদ্র পুঁজিপতি শ্রেণী গড়ে ওঠে, যারা পরে পণ্যের উৎপাদন ও বাণিজ্যে জড়িত হয়। এছাড়াও এই কৃষকরাই পরবর্তীকালে শহরে গিয়ে শ্রমিক শ্রেণী হিসেবে শিল্প বিকাশে ভূমিকা রাখে, যা আবার পুঁজিবাদের বিস্তার ঘটায়। ধনতন্ত্রের বিস্তারে পশ্চিমা ধারণার প্রভাব অস্বীকার করা যায় না। মেজি সরকার ইউরোপ ও আমেরিকার শিল্প ও অর্থনৈতিক ব্যবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করে তা জাপানের প্রেক্ষাপটে প্রয়োগের প্রচেষ্টা করে। তারা বিদেশি বিশেষজ্ঞদের এনে শিল্প গঠন, প্রশাসনিক কাঠামো এবং অর্থনৈতিক নীতি প্রবর্তনের কাজে নিয়োজিত করে। উদাহরণস্বরূপ, ইউরোপীয় ধাঁচের ব্যাংকিং ব্যবস্থা, কর নীতি এবং রেল যোগাযোগের উন্নয়ন ছিল পশ্চিমা অনুকরণে তৈরি। এসব পদক্ষেপ সরকারের হলেও তাদের গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নির্ভর করেছিল জাপানের জনগণ, বিশেষত উদ্যোক্তা শ্রেণীর উপর। ফলে দেখা যায় রাষ্ট্র কাঠামো গড়ে দেয় ঠিকই, কিন্তু তার প্রাণ সঞ্চার করে ব্যক্তিরা। অন্যদিকে মেজি সরকারের একটি বড় কৌশল ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যক্তিগত উদ্যোগ গড়ে তোলা। যেসব শিল্প প্রতিষ্ঠান রাষ্ট্র প্রথমে গড়ে তোলে, সেগুলো পরে অত্যন্ত কম মূল্যে বেসরকারি মালিকদের হাতে তুলে দেয়। এই প্রক্রিয়াটি হানসিন হানবাই নামে পরিচিত। এর ফলে কিছু প্রভাবশালী বণিক যেমন মিৎসুবিশি, মিৎসুই, সুমিতোমো সরকারের দান করা সম্পদের উপর ভিত্তি করে দ্রুত সমৃদ্ধি লাভ করে। এই পরিবারগুলোই পরবর্তীকালে জাইবাৎসু হিসেবে পরিচিত হয় এবং ধনতান্ত্রিক কাঠামোর প্রধান চালিকা শক্তি হয়ে ওঠে। রাষ্ট্রের এই কৌশল একটি সূক্ষ্ম ভারসাম্য তৈরি করে, যেখানে রাষ্ট্র ও ব্যক্তি একে অপরের পরিপূরক হয়। পরবর্তী বেলা দেখো কী রয়েছে। এই ধনতন্ত্রের বিকাশের পেছনে সামাজিক পরিবর্তনের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ফিউডাল সমাজে যেখানে কৃষক ও সামন্তের উপর সম্পর্ক ছিল বদ্ধমূল, মেইজি যুগে সেই কাঠামো ভেঙে নতুন শ্রেণী গঠনের সুযোগ তৈরি হয়। শিক্ষা ব্যবস্থা সংস্কার, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, বিদেশে পাঠানোর ছাত্রদের মাধ্যমে এক নতুন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর জন্ম হয়। এই শ্রেণীর অনেক পরবর্তীতে ছোট ব্যবসা, কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত হয়। ফলে ধনতন্ত্রের ভিত আরও প্রশস্ত হয় এবং শুধুমাত্র রাষ্ট্র নয়, ব্যক্তিগত তার বিকাশে নেতৃত্ব দেয়। মেইজি যুগে রপ্তানি বাণিজ্যে প্রসার ও ধনতন্ত্র গঠনের একটি গুরুত্বপূর্ণ দিক। রেশম, তুলা ও চায়ের মতো কিছু প্রাকৃতিক সম্পদ ও কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। সরকার কূটনৈতিকভাবে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করে এবং বন্দরের উন্নয়ন ঘটায়। কিন্তু এই পণ্য উৎপাদন ও রপ্তানির বিশাল অংশ নিয়ন্ত্রণ করতেন বেসরকারি বণিক ব্যবসায়ীরা। এইভাবে রাষ্ট্র আন্তর্জাতিক বাজারে সুযোগ তৈরি করে দেয়, আর বেসরকারি উদ্যোগ সেই সুযোগের সদ্ব্যবহার করে ধনতন্ত্রকে জোরদার করে। তারপর দেখো কী রয়েছে। ধনতন্ত্রের আরেকটি দিক ছিল শ্রমিক শ্রেণীর গঠন। যেহেতু নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠেছে, তাই দরকার ছিল বিপুল সংখ্যক শ্রমিক। মূলত গ্রামীণ কৃষকরাই শহরে এসে শ্রমিক হিসেবে কাজ শুরু করে। রাষ্ট্র এই শ্রমিকদের জন্য বিশেষ করে নিরাপত্তা বা অধিকার সুরক্ষা দেয়নি, বরং এদের কাজে লাগিয়ে শিল্পের মুনাফা বাড়াতে সাহায্য করেছে। ফলে শিল্পবিদরা অল্প খরচে শ্রমিক পেয়ে দ্রুত লাভবান হয়েছে। এদিক থেকে দেখলে শ্রমশক্তিকে নিয়ন্ত্রণ ও কাজে লাগানো ছিল রাষ্ট্র ও ব্যক্তি মালিকানার যৌথ প্রচেষ্টা, যেখানে রাষ্ট্র সুযোগ করে দেয় আর ব্যক্তি তাতে বিনিয়োগ করে। তারপরে দেখো কী রয়েছে। এছাড়া ধনতন্ত্রের বিকাশে নগরায়ণও বড় ভূমিকা রাখে। টোকিও, ওসাকা, কিয়োটো এই শহরগুলো ধীরে ধীরে শিল্প ও বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে। নতুন অবকাঠামো, ব্যাংক, বাজার ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে শহরগুলো পুঁজিবাদের জন্য প্রস্তুত হয়ে ওঠে। সরকার এখানে মূল অবকাঠামো তৈরি করে দিলেও শহরের কার্যকলাপ ও উন্নয়ন নিয়ন্ত্রিত হতো ব্যক্তি মালিক ও উদ্যোক্তার হাত ধরে। ফলে দেখা যায় নগর উন্নয়ন ছিল রাষ্ট্রীয় বেসরকারি উদ্যোগের মিশ্র ফলাফল। অর্থনৈতিক এই পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক সংস্কার ও ধনতন্ত্রের বিশেষ ভূমিকা রাখে। 1989 সালে মেইজি সংবিধান ঘোষণার মাধ্যমে এক প্রকার সাংবিধানিক শাসনের সূচনা হয়। যদিও এই সংবিধান পুঁজিপতি শ্রেণীর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত রাখে, তবুও এটি ধনতান্ত্রিক ব্যবস্থায় আইনগত স্বীকৃতি দেয়। করদাতাদের মধ্যে থেকে নির্বাচিত প্রতিনিধি সংসদে পাঠানো হতো, যার ফলে পুঁজিপতিরা রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত হয়ে পড়ে। এই সংবিধান রাষ্ট্রকে ধনতান্ত্রিক কাঠামোয় রূপান্তরিত করে এবং বেসরকারি শক্তিকে আরও শক্তিশালী করে তোলে।
সবশেষে মেইজি যুগের ধর্মতত্ত্ব ছিল এক যৌথ প্রচেষ্টা, যেখানে রাষ্ট্র পথ দেখিয়েছে কিন্তু ব্যক্তিরা সেই পথে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্র নিয়ন্ত্রক ও পৃষ্ঠপোষক ছিল, আবার কিছু ক্ষেত্রে শুধুই সহায়ক। ঐতিহাসিক তাকেশি তাকেদা যেমন বলেন, মেইজি সরকারের প্রচেষ্টা ছিল একটি কাঠামো নির্মাণে, কিন্তু সেই কাঠামোর প্রাণ প্রতিষ্ঠা করেন উদ্যোক্তরা। অপরদিকে ইতিহাসবিদ জন হ্যালি যেমন মনে করেন, জাপানে পুঁজিবাদের বীজ বপন করে সরকার, কিন্তু প্রতিফলন হয় তখনই যখন ব্যক্তি উদ্যোগ সেই বীজের যত্ন নেয়। এই দুটি মতই প্রমাণ করে যে মেইজি জাপানে ধনতন্ত্র কেবল রাষ্ট্রীয় উদ্যোগের ফসল নয়, বরং রাষ্ট্র ও ব্যক্তি উভয়ের সম্মিলিত প্রয়াসে গঠিত এক বিস্তৃত অর্থনৈতিক পরিবর্তন। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই খাতা দেখে নোট ডাউন করে নাও এবং নোট ডাউন করে কিন্তু আগে ভাগে নিজেদের এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। অবশ্যই আমি তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমরা যদি বই পারচেস করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।